প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ৭ দিনে। আমি রানা ইসলাম আছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলতে চাই অভিবাসন প্রক্রিয়া সংস্কার নিয়ে। আমরা জানি যে দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার প্রায় ৫% বেশি মানুষ অভিবাসনে আছেন, প্রবাসে আছেন এবং প্রবাসে কাজ করে তারা পরিবার এবং দেশের জন্য টাকা পাঠাচ্ছেন, যেটা রেমিটেন্স হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে। এবং প্রতিনিয়তই আমরা দেখছি যে প্রতি বছর প্রায় বৃহৎ একটা অংশ দেশের বাইরে চলে যাবার প্রবণতা আমরা দেখছি। এবং সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বিপ্লব যেটা ঘটেছে, সেখানেও আসলে প্রবাসীদের যে অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, সেটাও বেশ গুরুত্ব দাবি করে। এবং এজন্যে মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণেও সেই বিষয়টি অ্যাড্রেস করেছেন। এবং তিনি বলেছেন যে প্রবাসীদের সম্মান এবং মর্যাদা যথাযথভাবে রক্ষার চেষ্টা থাকবে তার সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে। এই সার্বিক অবস্থায় একটা বিষয় ঘুরে ফিরে আসে যে প্রবাসী বা অভিবাসনেও আমাদের আসলে সংস্কার প্রয়োজন আছে, এবং সেই সংস্কারটা কী ধরনের সংস্কার, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন শিক্ষক ও গবেষক, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার। জালাল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। এবং আরও আছেন বাইরের সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। নোমান ভাই, আপনাকেও স্বাগত। ওয়েলকাম, ইটস মাই প্লেজার টু বি হিয়ার। এবং আছেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাসিয়া খাতুন। জাসিয়া খাতুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং প্যারিস থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি শরীফ আল মমিন। আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। আমি আপনাকে ছোট্ট করে একটা বিষয় জানতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদের সম্মানের বিষয়টি বলেছেন, এবং এই যে আন্দোলন সংগ্রাম ছিল ছাত্র জনতার, সেখানে আপনাদের যে কন্ট্রিবিউশন সেইটাকেও অ্যাড্রেস করেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছেন। এটাকে আপনারা কিভাবে দেখেছেন? মমিন ভাই, আপনাকে প্রশ্নটি করেছি। আচ্ছা, সরি। প্রবাসে আছেন, আপনাদের অনুভূতি দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আপনার কলা কৌশলীকে এবং সবাইকে, আমার সহকর্মী যারা এখানে সবাই আমরা উপস্থিত আছি, এবং দর্শক বৃন্দকে শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমরা অনেক চড়াই উতরাই ভিতরে এক মাস বলতে পারি, প্রায় অনেকটা বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস সবাই ফেলছে, এবং সে প্রেক্ষিতে আজকে যে বিজয়ের কথা বলা হচ্ছে, বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে যেটা বিজয় অর্জন করেছে বাংলাদেশে, সেটার প্রভাব আমাদের প্রবাসীদের কাছেও অনেক বেশি আমরা উপলব্ধি করছি। এবং রানা ভাই ঠিকই বলেছেন যে প্রবাসীদের সিংহভাগ এই আন্দোলনের সাথে অবাক একত্রিত ঘোষণা করেছিল, এবং যেটা আপনারা উপলব্ধি করছেন যে আমরা যেমন রিমিটেন্স না পাঠায় প্রবাসীরা যে ভূমিকাটা রেখেছে এই বিজয়ের আন্দোলনের সময়কালীন, সেটাও খুবই উল্লেখযোগ্য। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রবাসীদের যে প্রত্যাশা, সেটা ইনশাল্লাহ যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি পূরণ করেন, তা আমরা তো অবশ্যই প্রবাসীরা খুশি হবই। এইগুলো দাবি। জি, আমরা ছোট্ট করে সবার কথা শুনতে চাই, এবং আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। আমি আসতে চাই নোমান ভাই আপনার কাছে। আপনি বাইরের সাবেক মহাসচিব ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ অভিবাসনের সাথে জড়িয়ে আছেন, বাইরের সদস্য আপনি, এবং আপনার জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। সেই জায়গা থেকে যদি একদম সরাসরি প্রশ্ন করি যে সংস্কারের যে কথাটা আমি বলেছি যে অভিবাসন প্রক্রিয়াতেও সংস্কারের প্রয়োজন, আপনি কি সংস্কারটি চান এই সেক্টরের? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার টিভির দর্শক শ্রোতাদেরকে উপস্থিত আমাদের সাথে আজকে যারা প্যানেলে আছেন। যেটি হয়েছে, প্রথমে একটু ছোট্ট কারেকশন আছে, যেটি আপনি বলেছেন যে আমি প্রাক্তন মহাসচিব, অ্যাকচুয়ালি আমি কারেন্ট কমিটিরও সেক্রেটারি জেনারেল, এবং এখানে
আমাদের কমিটির কিছু সমস্যার কারণে সেটি এখন কোর্টের একটা স্ট্যাটাস কোড আন্ডারে আছে। তো অ্যাজ পার কমার্স মিনিস্ট্রির যে রায়টি সেই অনুযায়ী কিন্তু আমি মহাসচিব এখন পর্যন্ত বাড়ার এই সেশনের জন্য। জি। যদিও আর আমাদের আরেকজন কলিগ তাকে ক্লেম করছেন এবং উনি সেটি চালাচ্ছেন আর কি, সেটা অন্য বিতর্ক। আপনি যে প্রশ্নটি করেছেন, সেক্টরে যেহেতু সরাসরি আমরা কাজ করি, সেই সেক্টরে বর্তমানে আমরা যে নতুন বাংলাদেশ গড়ব, বাংলাদেশের যে আমাদের যে স্বপ্ন, সেখানে প্রবাসী ভাইদের যে আমরা বিশেষ করে আমাদের সেক্টরের মাধ্যমে যে সকল আজকে প্রায় গত 3 বছরে যদি আমরা দেখি প্রায় 33 লক্ষ কর্মীর বাইরে কর্মসংস্থান করা সম্ভব হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড। পরপর 3 বছর আমরা 10 লাখের উপরে কর্মী প্রেরণ করতে সক্ষম হয়েছি। বাট এখানে সবচেয়ে বড় জায়গায় হচ্ছে আমরা সবসময় রেমিটেন্স নিয়ে কথা বলি। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। রেমিটেন্স নিয়ে কথা বলি, কিন্তু রেমিটেন্সটা আমরা শুধু রেমিটেন্সের চোখেই কিন্তু দেখি, কিন্তু আসলে আমরা কখনো যারা এই রেমিটেন্সটার মূল কারিগর তাদেরকে নিয়ে আমরা কেউ কথা বলছি না। যেমন আমরা যদি এই কর্মীদের স্যাক্রিফাইসটা আমরা যদি একটা অ্যাকাউন্টেবল করি, আপনি দেখেন আমরা রেমিটেন্সের জায়গায় যে কর্মী ভাইরা বিদেশে আছে, মা বোনরা আছে, ভাই বোনরা যারা কাজ করছেন, তারা কিন্তু তাদের যে ফ্যামিলি লাইফ, আমরা কিন্তু বাংলাদেশিরা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড। আমরা একসাথে থাকতে বা সহবাসে আমরা একরকম ফ্যামিলির মধ্যে থাকতে কিন্তু আমরা বেশি পছন্দ করি। তো তার যে স্যাক্রিফাইস, সোশ্যাল স্যাক্রিফাইস যেটাকে আমরা বলছি, সেই ফ্যামিলিকে রেখে বিদেশে অবস্থান করছেন। কেন? এই দেশে তার ফ্যামিলির আয়ের জন্য এবং সাথে সাথে দেশের আয়ের জন্য। তারপরে হচ্ছে আপনার দেশকে তারা শুধু দিয়ে যাচ্ছেন, নাথিং দে আর টেকিং। যেমন তারা দেশ থেকে কোনো খাবার গ্রহণ করছেন না, কোনো মেডিকেল ফ্যাসিলিটিস গ্রহণ করছেন, ইভেন দেন বিদেশের অক্সিজেনও গ্রহণ করছেন না, মেডিকেল সুবিধাটা তারা নিচ্ছেন না। তাহলে এই যে প্রায় 1 কোটির উপরে দেশ লোক আমাদের সম্মানিত ভাই বোনরা বিদেশে আছেন, তাদের যে এই অবদান, আমরা শুধু রেমিটেন্স দিয়ে তাদেরকে দেখি, কিন্তু এই যে তাদের যে আরো কতগুলো স্যাক্রিফাইস আছে, ফিজিক্যাল স্যাক্রিফাইস, সোশ্যাল স্যাক্রিফাইস, আমরা কিন্তু সেটাকে কাউন্ট করি না। তাহলে আমরা যে সব মিলিয়ে দেখি যে তাদের জন্য করার কি আছে। প্রথমে আসি আমি যে আমাদের একটি পাসপোর্ট পেতে যে বিড়ম্বনাটি হয়, আমাদের কিন্তু এখন একটা স্মার্ট কার্ড হয়েছে, যেটি আগে ছিল না। আগে আমরা যদি জানতাম যে যেহেতু আমাদের ডাটাবেস সিস্টেম ছিল না, সেই ক্ষেত্রে একটি পাসপোর্ট করতে গেলে একটা ভেরিফিকেশন দরকার আছে যে আপনার আইডেন্টিটির ব্যাপারে। এখন কিন্তু আমাদের আইডেন্টি কার্ড গুলো সবাই স্মার্ট কার্ড হয়েছে, তার মানে আমার কিন্তু সমস্ত তথ্যাদি আপনার আমার ডাটাবেজে রয়েছে, আসলে ডাটাবেজে রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমি এই পাসপোর্টটি, আপনি যদি থাইল্যান্ডের দিকে, আমরা ব্যাংককের দিকে তাকাই, থাইল্যান্ড কিন্তু 24 ঘন্টার মধ্যে একটি পাসপোর্ট দেওয়া সম্ভব। তা আপনি যদি আজকে অ্যাপ্লাই করেন, যেহেতু আপনার ডেটাটি সব তাদের কাছে রক্ষিত আছে, তারা ভেরিফাই করে দিয়ে দেয়। সো ওয়াই নট উই, আমরা একদিনে না পারি, আমরা তো 7 দিনে পাসপোর্টটি দিতে পারি এবং সেটি যদি স্বল্প মূল্যে করতে পারি। এটি একটি বড় জায়গা। দ্বিতীয় হলো আমাদের বিদেশে কর্মী পাঠানোর জন্য প্রত্যেক কর্মীকে একটি পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। আমরা সেই পুলিশ ক্লিয়ারেন্স নিতে যে কি বিড়ম্বনার শিকার হয়, যেটা একমাত্র যারা ভুক্তভোগী তারাই জানে। অথচ এটি যখন আমরা পাসপোর্ট করি, আমাদের পাসপোর্টের সময় কিন্তু এটি একসাথে এই ডেলিভার করে দেওয়া যায় এবং এটি অনলাইনের মাধ্যমে করা যায় এবং 24 আওয়ার্সের মধ্যে করা যায়। কারণ আপনি যখন এটি পাসপোর্ট ইস্যু করবেন, এই পাসপোর্টের নাম্বার দিয়ে বা আইডি নাম্বার দিয়ে আপনি কিন্তু আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। সেখানে যদি আমার নামে কোনো মামলা বা কোনো নথিভুক্ত থাকে, তাহলে সেটি কিন্তু আপনার কিন্তু কাছে রেকর্ডে রয়ে গেছে হোম মিনিস্ট্রি। তারা কিন্তু এটা ভেরিফাই করে অন দ্য স্পট, উইদিন 24 আওয়ার্স টু 48 আওয়ার্স, ইভেন 72 আওয়ার্সের মধ্যে যদি দেওয়া যায়, যেটি আমাদের 1.5 থেকে 2 মাস লেগে যায়। তাহলে এখানে আমার কিন্তু পরিবেশের বিশাল একটা সুযোগ আছে। তারপরে আছে আমরা টিকেটের বিড়ম্বনা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে নানান ভাবে টিকেটের বিড়ম্বনা যাওয়ার আগে কি আপনি হেলথ ইস্যুটা অ্যাড্রেস করবেন? আমি আসছি যে টিকেটের একটি বিড়ম্বনা রয়ে গেছে। এই জায়গাটা আমরা বারে বারে বলছি যে লেবার ফেয়ার চালু করার জন্য যেসব এয়ারলাইন্স গুলো আমাদের দেশে কাজ আসবে, তারা কিন্তু একটা বিশাল মার্কেট এখানে। তাহলে তাদের সাথে যখনই তাদেরকে পারমিশনটা দেওয়া হবে, সেই ক্ষেত্রে যদি আমরা তাদেরকে বলতে পারি যে একটা পার্সেন্টেজ, যেটা আমার কর্মী ভাইরা যায় যেসব দেশে এমপ্লয়মেন্ট কান্ট্রি, তাদেরকে সেই জায়গায় লেবার ফেয়ার দিতে হবে। এইভাবে যদি আমরা এগ্রিমেন্টটা করি, সেখানে আমার কিন্তু আরেকটা খরচ কমে আসবে। তারপরে আমরা আসছি মেডিকেল যে বিড়ম্বনাটি হয়, যে হেলথ চেক আপের, সেই জায়গাটা আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু জায়গায় আমাদের কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ভালো প্রপার মেডিকেল ফ্যাসিলিটি যা এখানে আছে, স্বল্প মূল্যে যেটা দেওয়া সম্ভব হয়, সেটা যদি প্রবাসীদের জন্য করতে পারি, সেখানে আমরা আয়টা সাশ্রয় করতে পারি। ইভেন আমরা যারা এই কর্মরত, আমরা যারা এই সেক্টরে আছি, আমরা যখন ডিমান্ড আরোহণ করি, সেই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে। যেমন আমাদের বাইরে আমাদের পুরো কাজটি করতে হয় ওভারসিজে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো পারমিশন নাই। যেমন গার্মেন্টস এর কিন্তু একটা সেকশন আছে যে এত $1000 পর্যন্ত তারা ইয়ারলি এক্সপেন্ড করতে পারে মার্কেটিং এর জন্য। আমাদের কিন্তু অফিসিয়ালি সেই ধরনের কোনো ব্যবস্থা নাই। তাহলে আমি যে ডিমান্ডটি গ্রহণ করবো, মার্কেটিং আনবো বা মার্কেটিং করবো, সেই পেমেন্টের বিদেশে আমি কিভাবে কাজ করবো, কিভাবে আসবো, সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো বৈধ পদ্ধতি নাই। আমরা সেই জন্য বলছি এটা পাস বই ইস্যু যদি করা হয়। এই পাস বই হচ্ছে যে আপনি যদি যে যত কর্মী পাঠাবে বছরে, সেই কর্মী প্রতি যদি আমাকে পার হেড $500 করে একটি আমার
মানে বেশ পাস কিছু বইতে দাবি দেওয়া অ্যাড করে আপনাদের নেওয়া হয়। বেশ কিছু বিষয় আপনাদের অ্যাড্রেস করেছেন এর মধ্যে একসাথে অনেকগুলো অ্যাড্রেস করেছেন। আমি আরও হয়তো ধাপে ধাপে শুনবো। একটু আসতে চাই থ্যাংক আমি ইউ। মোহাম্মদ জালালউদ্দিন শিকদার আপনার কাছে যে চৌধুরী নোমান যেগুলো বলছিলেন সেখানে আমরা দেখি এক ধরনের অসাধুতাও ঘটে, বিশেষ করে সরকারি বিভিন্ন ইউনিটের সাথে, সরকারি বিভিন্ন দপ্তরে যারা এই দায়িত্বগুলো পালন করে তাদের সাথে দালাল বা এজেন্ট যেটাই বলি না কেন, এক ধরনের ঘুষ প্রতারণা এই বাণিজ্যগুলো চলে, তাতে করে আসলে প্রবাসীদের অভিবাসনের ব্যয়ও বেড়ে যায়। এই বিষয়গুলো রোধ করার কি আদৌ উপায় আছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। নোমান ভাই আসলে অনেক যেহেতু উনি এই সেক্টরে অনেক দিন ধরে আছেন, খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ওনার আমাদের থেকেও বেশি। আমরা তো থিওরিটিক্যাল আলোচনা করি, তো উনি অলরেডি অনেক কিছু হাইলাইট করেছেন। কিন্তু আমি, যেটা আপনি আগের প্রশ্ন যেটা করেছিলেন সংস্কারের জায়গায় যদি কাজ করতে পারি তাহলে আমার এই প্রবলেমগুলো সলভ হবে। জি। এখন আমি সংস্কারটাকে তিনটা ওয়েতে আমি দেখতে চাচ্ছি। একটা হচ্ছে আপনার মেন্টালি আপনার সংস্কার করা, মানসিক দিক দিয়ে সংস্কার। একটা হচ্ছে স্ট্রাকচারাল জায়গাটাকে সংস্কার করতে হবে, আরেকটা হচ্ছে যে আপনার ইমপ্লিমেন্টেশনের জায়গাটাকে সংস্কার করতে হবে। এখন আসলে মেন্টাল সংস্কারের জায়গাটা কি, এটা প্রথমে রাখতে হবে, আমাদের মাথা থেকে বাদ দিতে হবে যে বাংলাদেশ সিডি ওয়ার্কারের সাপ্লায়ার না। সিডি ওয়ার্কার হচ্ছে ডার্টি, ডিফিকাল্ট এবং এই কাজগুলো যারা করে, মানে যেগুলো অড জব বলি আমরা মাইন্ডস, সাধারণভাবে। হ্যাঁ এই মাইন্ডসেট থেকে আমাদের প্রথমে আগে বের হয়ে আসতে হবে। এটার আগে প্রথম সংস্কারটা দরকার। দ্বিতীয় সংস্কারের মানে মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমরা কোয়ান্টিটি না, আমরা কোয়ালিটির দিকে আমরা ফোকাস করব। মানে আমি কত লোক বিদেশে পাঠালাম, কি পরিমাণ রেমিটেন্স পেলাম, এটা যদি আমার মাথার ভিতর মনোজগতের জায়গা থাকে তাহলে আমার সংস্কার হবে না, এটাকে দূর করতে হবে। তৃতীয়ত হচ্ছে একটা কালচারাল রেগুলেশনের জায়গা আমাদের চিন্তার জগৎটা থাকতে হবে যে আমি আমার সন্তানদেরকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। সবাইকে ইউনিভার্সিটি পড়তে হবে তা না, কারণ বাইরের বিশ্বে আপনার টেকনিক্যাল এডুকেশনের অনেক ডিমান্ড। আমাদের একজন প্রবাসী ভাই আছেন, ফ্রান্সে আছেন, উনি আরো আমার থেকে আরো বেশি জানেন যে ওইখানে কি পরিমাণ আপনার বেতনের চাকরি আছে যদি আমার টেকনিক্যাল এডুকেশন থাকে। কিন্তু যেহেতু আমাদের মাইন্ডসেটে আছে আমাদের সন্তানদেরকে ইউনিভার্সিটি পাঠাতে হবে, ওর থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আমি তিনটা বললাম। চতুর্থটা হচ্ছে আপনার এই মাইগ্রেশন সেক্টরে যারা যুক্ত আছেন, যেমন নোমান ভাইরা যারা আছেন, রিক্রুটিং এজেন্ট অর্থাৎ দালাল, এই যে এদেরকে একটা যে দেওয়া হয় যে দালাল বলে একটা যে শব্দ ইউজ করা, অথবা রিক্রুটিং এজেন্টকে আদম ব্যাপারী, এটার থেকে বের হয়ে আসতে হবে। এখানকে আমাদের মনোজগতে স্থান দিতে হবে সার্ভিস প্রোভাইডার তারা। এইটা হচ্ছে আপনার সংস্কারের মনোজগতের দিক। এবার আসলে স্ট্রাকচারের দিক। স্ট্রাকচারের জিনিসটা কিরকম, আমাকে স্ট্রাকচারের প্রথম জায়গাটাকে আমার কাজ করতে হবে যে আমি মাইগ্রেশন কস্টটাকে আমি কিভাবে কমাবো, রাইট? তাহলে আমাকে যে বিভিন্ন স্তর আছে, যেটা মনে করেন গ্রাম থেকে শহরে একজন ব্যক্তি বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার যে বিভিন্ন ধাপ পার হতে হয়, সেটা পাসপোর্ট করতে বলেন, মেডিকেল করতে বলেন, অথবা ঢাকায় আসতে বলেন, বিভিন্ন লেয়ারে কাজ করতে। এই লেয়ারে আপনার বিভিন্ন আপনার দালাল বলেন যারা থাকে, তাদেরকে আপনাকে চেঞ্জ করতে হবে তাদেরকে। আমি বলতে চাচ্ছি যে মাইগ্রেন্ট, যে পটেনশিয়াল মাইগ্রেন্টের সাথে রিক্রুটিং এজেন্টদের ডাইরেক্ট সংযোগ ঘটাতে হবে, একই সাথে এমপ্লয়ারদের সাথে ডাইরেক্ট সংযোগ ঘটাতে হবে। আমি দুইটা স্তর দেখতে চাই এখানে। সেখানে আসলে পন্থাগুলো কি হতে পারে, কিন্তু সেই পন্থাগুলোতে যাবার আগে একটা ছোট্ট প্রশ্ন করতেই হয়। আপনি বলেছেন যে কারিগরি শিক্ষা, আপনি বলেছেন যে দক্ষ মানব শক্তিকে বাইরে প্রেরণ, সবকিছুর মধ্যে আসলে প্রশিক্ষণের একটা ব্যাপার আছে, এবং বলাই হয়ে থাকে যে 1 টাকা প্রশিক্ষণে যদি 1 টাকা ব্যয় করা হয় তাহলে 3 টাকা আর্ন করার সুযোগ আছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সাথে ওআরবি ডেভেলপমেন্টের যে পরিচালক আছেন জাসিয়া খাতুন, কিন্তু জাসিয়া খাতুনের সাথে কথা বলার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতি থেকে ফিরে আমরা বাকি কথাগুলো বলবো। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি অভিবাসন প্রক্রিয়ার সংস্কার নিয়ে। আমরা বিরতিতে যাবার আগে কথা বলতে চেয়েছিলাম জাসিয়া খাতুন আপনার সাথে। জাসিয়া খাতুন, আপনার কাছ থেকে যে এই বিষয়টি জানতে চাই যে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অপরিহার্য, এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয়গুলো আমাদের আছেও, কিন্তু বেশ কিছু ঘাটতি দেখি, যেটা হচ্ছে প্রশিক্ষণ একাডেমি আছে, একাডেমিতে হয়তো যে ধরনের প্রশিক্ষক চাচ্ছি সেই বিষয়গুলোর কমতি আছে। আবার
সচেতনতারও এক ধরনের অভাব আছে যারা প্রশিক্ষণটা নেবেন। সার্বিকভাবে আপনাদের একটা ফাইন্ডিংসও আছে, আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আমি ঘাটতির জায়গাগুলো না শুনে ঘাটতিগুলো পোষানো যায় কিভাবে সেই কথাগুলো যদি আপনি আমাদেরকে বলেন। অনেক ধন্যবাদ। আমি একটু প্রথমেই বলি যে আসলে আমাদের ওয়ারবি এটি কিন্তু আমরা একদম তৃণমূলে কাজ করি। এটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশ ইমিগ্রেন্ট, এবং বাংলাদেশে রিটার্নিদের বা বিদেশ ফেরতের সংস্থা যদি বলা হয় তাহলে ওয়ারবি হচ্ছে পায়োনিয়ার। একদম প্রথমেই আমরা 1997 সাল থেকে একদম তৃণমূলে আমরা কাজ শুরু করি। সেই তৃণমূল থেকেই আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ইস্যুগুলো নিয়ে যাচ্ছি। তো এই তৃণমূলে যখন আমরা কাজ করি, আমরা সরাসরি আমাদের অভিবাসীদের সাথে কাজ করি। আমরা কাজ করতে যে জায়গাগুলোতে আসলে দেখি, আপনি যে বিষয়টি বলছেন যে দক্ষতার বিষয়টি, এটি আসলে সত্যি একটা খুব চ্যালেঞ্জের বিষয়। কারণ আপনি যদি আমাদের বিএমইটির বা ব্যুরো অফ আমরা যদি বলি যে পরিসংখ্যান আছে, আমরা বিএমইটির পরিসংখ্যান, সেই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের দক্ষ লোকের চেয়ে আধা দক্ষ বা স্বল্প দক্ষ লোক যাওয়ার পরিমাণটা সবচেয়ে বেশি। এটার কারণটা কিন্তু আছে, এখানে রোমান ভাইও আছে, আমাকে বলতেই হয়। আমরা জানি যে আমাদের 85 to 90% ভিসা আসে ইন্ডিভিজুয়াল ভিসা, যেটা আমাদের মাইগ্রেন্টসরাই পাঠায়, যেটাকে প্রসেসিং করা হয় আমাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। এখানে আমরা মিডলম্যান বা দালাল যারা বা সাব এজেন্ট হিসেবে এখন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তারাও এখানে আছে। তো এই জায়গাটায় আমাদের কিন্তু যারা যাচ্ছে তারা অ্যাওয়ার না। আপনি যেটা বলেছেন যে দক্ষতাটা যে কতটা ইম্পর্টেন্ট, যে তারা দক্ষতা নিয়ে যাবে সেই বিষয়টা সম্পর্কে তারা অবগত না। কারণ আমাদের 42টা ডিস্ট্রিক্টে আমাদের যদি বলি যে জেলা জনশক্তি অফিস আছে, কিন্তু আমাদের 64টা ডিস্ট্রিক্টে নেই। হ্যাঁ, তো দেখা যায় যে এবং এত লোকবল আমাদের কম, সেই জায়গাতে হচ্ছে যে তথ্যটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে না। ইভেন আমরা যদি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কথা বলি, যেখানে ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং গুলো কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি বাইরের কান্ট্রির উপযোগী ট্রেনিং কে এখনো ঘাটতি আছে। বিশেষ করে এখন যে ধরনের আসলে সারা পৃথিবী যেখানে পৌঁছে গেছে, সেই ধরনের ট্রেনিং এর উপকরণেরও অভাব রয়েছে, আমাদের প্রশিক্ষকেরও অভাব রয়েছে। জি, আমাদের আপনি বলেছেন যে আমরা প্রতি বছরই একটা স্টাডি করি, সেখানে মাইগ্রেন্টসদেরকে ওয়েলফেয়ার বাজেট কিভাবে বরাদ্দ করা যায় আমাদের যে জাতীয় বাজেটে। কারণ আমরা জানি যে নিচের দিক থেকে যে মন্ত্রণালয়গুলো আছে যাদের বাজেট বরাদ্দ, সেই জায়গাতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কিন্তু খুবই কম। গত বছরই প্রায় 1018 কোটি বা এরকম, যেটা খুবই সামান্য। যেখানে ওয়েলফেয়ার বাজেট নেই, স্কিলের বিষয়টা ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যায়। তো এই জায়গাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আমাদের করতে হবে। আমাদের উপজেলা পর্যায়েও এখন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমাদেরকে দক্ষ ট্রেইনার দিতে হবে যারা মাইগ্রেন্টস ওরিয়েন্টেড ট্রেনিং দিবে এবং দেশ উপযোগী ট্রেনিং দিবে, যে দেশে যাচ্ছে এবং সেই দেশের কর্ম অনুযায়ী তাকে ট্রেনিং দিতে হবে, ভাষাটা যাতে সে শিখে যেতে পারে, কারণ ভাষাটাও একটা স্কিল। আমরা দেখতে পাই ভাষার জন্যই কিন্তু আমাদের সমস্যা, কমিউনিকেশন না করার কারণে আসলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। আমি আসতে চাই কিন্তু আপনার কথা থেকে একটা প্রসঙ্গ আমি একটু জালাল ভাইয়ের কাছে তুলে আনতে চাই। যে আপনি বলেছেন যে এজেন্সির বাইরেও আসলে ব্যক্তিগত উদ্যোগে অভিবাসন, এইটা একটা বড় অংশ, বেশ বড় অংশ, কিন্তু সেইটাকে অভিবাসন আইনের আওতায় মনে হয় এখনো আসেনি। এইটাকে আসলে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা দেখেন কিনা জালাল ভাই? আসলে আমি আপনার প্রশ্নটা যদি একটু আরেকবার যদি একটু আমাকে একটু বলতেন। মানে একটা প্রসঙ্গ আসছে যে এজেন্সিগুলোর মাধ্যমে তো একটা বড় অংশ অভিবাসনে যায়, বিদেশে কাজ করতে যায়, কিন্তু অভিবাসনের মানে এজেন্সির বাইরেও ব্যক্তি পর্যায়ে, বিশেষ করে আত্মীয় স্বজন যেগুলো হচ্ছে রেগুলার চ্যানেল না আমরা বলি, সেখানেও একটা বড় অংশ কিন্তু প্রতি বছর অভিবাসন হচ্ছে। সেইখানেই কিন্তু বড় বড় প্রতারণার ঘটনাগুলো দেখি, সেখানেই আসলে কস্টিংয়ের বিষয়গুলো বেড়ে যায়, এরকম বিষয়গুলো সেখানেও তৈরি হয়। তো এটা আইনের আওতায় আনার সুযোগ আছে কিনা?
অভিবাসন? না, এটা আপনি নোমান ভাই আরো ভালো বলতে পারবে। আসলে যেই বিদেশে যাচ্ছে না কেন তাদের কিন্তু অবশ্যই আপনার একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়, ব্যক্তি উদ্যোগে কেউ যেতে পারে না। সেটাকে আপনার রিক্রুটিং এজেন্সির মানে ভিসাটা হয়তো বা কোন একটা ব্যক্তি অথবা নিয়ে আসতে পারে, ইস্যু করে নিয়ে আসতে পারে, কিন্তু তাকে কিন্তু আপনার ওই এজেন্সির মাধ্যমে কিন্তু প্রসেস করে কিন্তু যেতে হয়, বুঝছেন? এটা অত ডাইরেক্ট সে বিএমইটি তে গিয়ে আপনার প্রসেস করে যাবে। এখন এখন আপনি যেটা আমাকে আসলে জানার চেষ্টা করছেন যে দুর্নীতিটা আসলে কোথায় হয়, দুর্নীতিটা আসলে আপনি বলতে চাচ্ছেন যে খরচটা কোথায় বাড়ে, আসলে কিভাবে বাড়ে? এই প্রসেসের সাথে অনেকগুলো লেয়ার দালাল শ্রেণী আছে, অনেকগুলো, সেটা গ্রামের অঞ্চলে, উপজেলা, জেলা পর্যায়ে, শহরের পর্যায়ে, রিক্রুটিং এজেন্ট পর্যন্ত। তারপরে আবার মন্ত্রণালয়ের দিকে আছে, যেখানে মেডিকেল সব মানে পাসপোর্ট সবকিছু ভিতরে একটা দালাল শ্রেণী, একটা চক্র আছে। এই প্রতিটা জায়গায় যখন আপনার কস্ট দিতে থাকবেন, আপনার 5,000 করে দিতে থাকেন, তখনই কিন্তু মাইগ্রেশন কস্টটা কিন্তু বেড়ে যায়। কারণ প্রতিটা সেক্টর তো আপনার দুর্নীতি মুক্ত না। এই জন্য তো আমি আপনাদের ভিতরে বলেছিলাম যে স্ট্রাকচারাল চেঞ্জের জায়গাটা হচ্ছে যে আমাকে 3টা পয়েন্টের সংযোগ ঘটাতে হবে। একটা হচ্ছে এমপ্লয়ারের সাথে, রিক্রুটিং এজেন্টের সাথে, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা পটেনশিয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার, এর মাঝখানে আর কেউ থাকবে না। আরেকটা হচ্ছে সরকারি মন্ত্রণালয় যারা টোটাল প্রসেসের সাথে থাকবে এবং জবাবদিহিতা থাকবে তারা। এইটাকে যদি আমি ওয়ান স্টপ সার্ভিসে যদি আনতে পারি, তাহলে কিন্তু আমার মাইগ্রেশন যে কস্ট গুলো, এগুলো আমটামনি চলে যাবে আর দুর্নীতিগুলো আসলে কমে যাবে। কিন্তু এটাকে যত বেশি এখন ডিজিটালাইজ করা যায় তত বেশি আরো বেশি ডেটা নির্ভর করতে হবে, আসলে মানে ডেটা নির্ভর করতে হবে এবং ডেটা থেকেই আসলে আমাদেরকে যেতে হবে। কিন্তু একটা সমস্যার কথা কিন্তু এরই মধ্যে চৌধুরী নোমান বলেছেন যে নতুন নতুন বাজার খোঁজার ক্ষেত্রে বা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রমোশনাল বাজেট একটা বড় সমস্যা। নোমান চৌধুরী, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে এবং সেই সাথে একটু যুক্ত করতে চাই যে প্রসঙ্গটি বলছিলেন জালাল ভাই, যে ব্যক্তি পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ের যারা এজেন্ট, সাব এজেন্ট বা দালাল যে নামেই ডাকি না কেন, তাদের মাধ্যমে আসার কারণেই আসলে অভিবাসন কস্টিংটা বেড়ে যায়, যেটার ইম্প্যাক্ট পড়ে আসলে অভিবাসনের উপর, সেটার রেমিটেন্সের উপরও পড়ে। এই জায়গাটা কমানোর আসলে কার্যকরী পদ্ধতি কি? আপনি দীর্ঘ সময় ধরে যেখানে এই সেক্টরটায় কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। কারণ দিন শেষে তো বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, সুন্দর বাংলাদেশ করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটুখানি আমার বোন যে কথাটি বললো এবং জাল ভাই যে কথাটি বলার চেষ্টা করেছিলেন, আমি একটু আপনার এই প্রশ্নটা আগে সেটা একটু ক্লিয়ার করতে চাই। এখানে এই যে ইন্ডিভিজুয়াল ক্লিয়ারেন্স বলে একটি কথা চালু আছে, যার সংখ্যাটি দেখবেন আপনি যখন গ্রাফটি দেখবেন তখন দেখবেন যে ইন্ডিভিজুয়ালের সংখ্যাটা অনেক বেশি। এটি নিয়ে আমরা অনেক ভাবে কথা বলেছি। সেটি হলো এই ক্লিয়ারেন্সের মধ্যে দুইটি ধাপ করে রাখা হয়েছে, একটি হলো ইন্ডিভিজুয়াল ক্লিয়ারেন্স আর একটি হলো গ্রুপ ক্লিয়ারেন্স। তো 25 জনের যখন বেশি হয় সংখ্যাটি, তখন সেটি গ্রুপ ক্লিয়ারেন্সের আন্ডারে যায়। আর 25 জনের নিচে যদি ডিমান্ড বা মানে আপনার 1 থেকে 25 এর মধ্যে থাকে, সেটিকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ক্লিয়ারেন্সের মধ্যে চলে যায়। আর যে কথাটি বলা হচ্ছে যে 70 to 80% এই ইন্ডিভিজুয়ালি যারা আমাদের কর্মী ভাইরা বিদেশে কাজ করেন তারা নিয়ে আসছেন, এটাও একটি ভুল তথ্য। আমাদের হিসাব অনুযায়ী 20 to 30% ভিসা তারা আনেন, বাট 70 to 75% ভিসাই আমাদের রিক্রুটিং এজেন্সি কর্তৃক আরোহণকৃত। তো যেটি হয় যে যেহেতু ওই যে 25 এর নিচে যে একটি 1 থেকে 25 এর নিচে যে ইন্ডিভিজুয়াল করা হয়েছে, সেই কারণে আমাদের ক্লিয়েন্ট গুলো সবই ইন্ডিভিজুয়াল হয়ে যায়, 5টা 6টা 3টা, এটা যে জন্য ইন্ডিভিজুয়াল কোটাটা অনেক বড় দেখানো যায়। তো আমরা এই জায়গায় বলেছিলাম যে ক্লিয়ারেন্স গ্রুপ এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার একই ব্যক্তি একই অফিস সাইন করছে, সেখানে আমরা এটি বলছি ক্লিয়ারেন্সই থাকবে, কিন্তু কোনো গ্রুপ আর থাকবে না। এই জায়গায় কিছু সমন্বয় অবশ্যই দরকার আছে। তখন এই জিনিসটা এই আননেসেসারিলি কতগুলো ডকুমেন্টেশন এখানে কাজ করতে, হুইচ ইজ নট এট অল বেনিফিটেড ফর দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এবার আসি আপনি যে জায়গাটা খরচের কথাটি বললেন, আমি কিন্তু প্রথমে যে কথাটি বলেছি, মাইগ্রেশনের কিন্তু দুইটা ধাপ আছে। একটিকে আমরা বলি প্রি মাইগ্রেশন আর একটি হলো পোস্ট মাইগ্রেশন। আমাদের যে সংস্কারের জায়গায় দুইটি জায়গায়, একটি হলো প্রি মাইগ্রেশনের ব্যাপারে আমি যে কথাগুলো প্রথম আমার বক্তব্য বলেছিলাম, যে যেগুলো আমাদের দেশে যেটা আমরা প্রসেস করি, যেটা আমাদের মধ্যে, যেটা হলো 3 মাসের একটি প্রসেস। পরে কিন্তু যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যেখানে থাকেন 2 থেকে 5 বছর 10 বছর, সেটি হলো কিন্তু পোস্ট মাইগ্রেশন। তার মানে ইট ইজ উইথ দি এমপ্লয়মেন্ট কান্ট্রি। তাহলে আমরা দুইটা জায়গায় যদি সংস্কার না করতে পারি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। এখন আসি আমরা স্কিল ডেভেলপমেন্টে। যেটা হয়েছে যে আমাদের অনেকগুলো ট্রেনিং সেন্টার ডেভেলপ করেছে। আমি এক কথায় এই ট্রেনিং সেন্টারগুলোকে অনেকভাবে বলি মাদ্রাসা, স্কুল, পাঠশালার মতো। আমি সরি ফর দ্যাট, পাঠশালা বলি। কারণটি হলো ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখানে এক একটা ট্রেডের জন্য এক এক রকমের আপনার স্ট্রাকচার দরকার হয়। আমরা যেটা করেছি, আমরা স্কুলের মতো ঘর বানিয়েছি, সেখানে থিওরিটিক্যাল ক্লাস হতে পারে, সে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করা সম্ভব না। যেমন আমার যদি ফ্রক লিফটার দরকার হয়, আমার যদি ক্রেন অপারেটর দরকার হয়,
আপনি এই যে হাই এন্ড টেকনিক যেগুলো আমরা হেভি ইকুইপমেন্ট টেকনিশিয়ান বলি, যেগুলো হাইলি ডিমান্ডেড, এই ট্রেনিং আপনি কিভাবে ওই আমাদের পাঠশালার মতো স্কুলে করবেন? সেই জন্য আমরা বলছি যে এই পুরো ট্রেনিং ব্যবস্থাটাকেই ঢেলে সাজাতে হবে। সেখানে এই ট্রেনিং এর সাথে যুক্ত করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, বিকজ এখানে দুইটা, একটা সফট স্কিল বলি আমরা। এই দুইটাকে যদি সমন্বয় না করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হবে না। কম্পারেটিভলি বাজারে আমরা যে আমাদের যে কম্পিটিটর যারা আছেন ফরেন মার্কেটে, যাদের আদার সোর্স কান্ট্রি যারা কর্মী পাঠায়, তাদের থেকে কিন্তু আমাদের বেতনটি সবচেয়ে কম। এটির একমাত্র কারণ হলো, যেটি আরেকটি কথা জাল ভাই বলেছেন, যে নিম্ন যে মানে কাজগুলো যেগুলো সবচেয়ে 4D বলা হয়, সেই কাজগুলো কিন্তু আমাদের কর্মীরা করে। সেখান থেকে আমাদের সরে আসতে হবে, আমরা কোয়ালিটেটিভ এসে যেতে হবে। সেটা তখনই সম্ভব যখন আমরা এটা করবো। এটা কিভাবে করতে হবে? আমাদের যে প্রাইমারি স্কুল, সেখান থেকে কিন্তু এই যে আমাদের যে ফরেন এমপ্লয়মেন্টটা এবং এটা যে দেশের সর্বোচ্চ আপনার এমপ্লয়মেন্টের দিক থেকে এবং ফরেন কারেন্সি আর্নের দিক থেকে, সেই জায়গাটায় কিন্তু আমরা এডুকেশন লেভেলে কিন্তু আমরা এই জায়গাটায় মাইগ্রেশন আসলে গোড়া থেকে, শিক্ষা ব্যবস্থার গোড়া থেকেই আসলে এই প্রশিক্ষণগুলো যুক্ত করা দরকার। এবং যে কথাটা জালাল ভাই বলেছেন যে আসলে ভোকেশনাল পড়াশোনাটাকে আরো বেশি প্রেস্টিজিয়াস করে সামনে আনা, কিন্তু আর একটা প্রসঙ্গ আসতেই হয় যে সিন্ডিকেট। আমরা দেখেছি যে ছাত্র জনতার বিপ্লবের পরে একটা সিন্ডিকেটের কথা পত্রপত্রিকায় আসছে, যে অভিবাসন খাতে একটা বড় সিন্ডিকেট যারা প্রচুর টাকা বের করে নিয়েছে, এবং তার কারণেও কিন্তু এই অভিবাসন খাতে এক ধরনের নৈরাজ্য আমরা দেখেছি। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই বিরতি থেকে ফিরে এসে। আপনারা থাকুন আমাদের সাথে, বিরতি থেকে ফিরেই কথা বলবো। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটি বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমরা বলছি অভিবাসন প্রক্রিয়ায় সংস্কার নিয়ে কথা বলছি। মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখেছি যে মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে প্রায় 24,000 কোটি টাকার দুর্নীতি, এবং 4টি এজেন্সির নাম এসেছে, বেশ কিছু রাঘব বোয়ালের নাম এসেছে। এরকম হয়তো আরও অনেকেই সিন্ডিকেটের সাথে জড়িত আছে, এবং বলা হয়ে থাকে যে এজেন্সি, দুর্নীতিবাজ এজেন্সিদের সাথে কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারাও যুক্ত থাকে, এবং একটা বড় সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এই সিন্ডিকেটও কিন্তু আমাদের অভিবাসনের জন্য একটা বড় ক্ষত। সেখানে আসলে কী ধরনের সংস্কার দরকার? এবং আমরা জানি যে এর মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এই জায়গাতে আপনার ভাবনাটা কি? দেখেন, এই সিন্ডিকেটের যদি ব্যাপারটা আসে প্রথমত মালয়েশিয়া, এবং এই মালয়েশিয়ায় কিন্তু বাজারটাকে আমরা খেয়াল করছি 2002 সাল থেকেই, যে এক এক সময় এক একটা গ্রুপ দাঁড়িয়ে মার্কেটটাকে কন্ট্রোল করেছে। আর এটা হচ্ছে খুব কাঁচা পয়সার ব্যবসা, মানে কোনো ইনভেস্ট করতে হয় না, মানুষগুলো পেলে আপনার যদিও 24,000 কোটি টাকা না, আমার জানা মতে 12,000 কোটি টাকা, নোমান ভাই আরো বেশি বলতে পারবে। শুধু এই মালয়েশিয়ার রিসেন্ট বাজারের ক্ষেত্রে 4 জন ব্যক্তির নাম আছে, কিন্তু আরেকজন ব্যক্তি আছে সে সবসময় পর্দার আড়ালে থাকে, এন্ড থ্যাঙ্কস দ্যাট সেও হয়তো রিসেন্টলি খুব অ্যারেস্ট হয়েছে। এই টোটাল 5 জন মূলত আপনার এই টোটাল মার্কেটটাকে আপনার কন্ট্রোল করেছেন। কোন প্রক্রিয়া কিভাবে এটা কন্ট্রোল করেছে এটারও নোমান ভাই উনি যদি পারেন উনি এত ডিটেলস বলতে হবে। কিন্তু এই সিন্ডিকেট ভাঙার কোনো লক্ষণ কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো সময় দেখি নাই আপনার এটা। এবং এই সিন্ডিকেট কিন্তু মানে কেন আমরা দেখতে পারি না? সিন্ডিকেট ভাঙতে চাইনি কেন আমরা, এবং এখন আসলে কিভাবে ভাঙা যেতে পারে? এই গ্রুপটা সবসময় সরকারের পাওয়ারের খুব কেন্দ্রবিন্দুতে থাকে, তারা খুব মানে প্রচন্ড, যেই সরকারি আসুক তার কেন্দ্রবিন্দু থাকে বলে তাদেরকে কিছু করা যায় না। বর্তমান ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজ এবং সিন্ডিকেট এই বিষয়গুলোর পরিচয়গুলোকে সামনে আনার কথা বলছেন, এবং তালিকা তৈরিরও কথা বলছেন। আপনার কি মনে হয় যে তাতে করে আসলে আমরা সত্যিকার অর্থে এই সেক্টরকে যারা জিম্মি করে রেখেছেন, সাধারণ প্রবাসীদের কস্টিং বেড়ে গেছে, যে কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না, সেই জায়গাগুলো সুরাহা আসবে না? এটা তো আপনার অবশ্যই এটা না চাইলেও আপনাকে করতে হবে, কিন্তু এখানে ভাবতে হবে সিন্ডিকেটের গ্রুপ আপনি কিন্তু শুধু ওই 5 জন ব্যক্তি না, এটার সাথে কিন্তু আপনার সরকারি কিন্তু অনেক আমলারা যুক্ত আছেন, কারণ তাদের নামে কিন্তু লাইসেন্স আছে, মানে বাইরের বিভিন্ন সদস্যদের সাথে কিন্তু তার শেয়ারিং কিন্তু লাইসেন্স আছে। এই একটা গ্রুপ, কিন্তু এই সিন্ডিকেটটা কিন্তু আবার মালয়েশিয়ার ফ্রন্টেও আছে। ওইখানকার যারা মালয়েশিয়াতে যারা বাংলাদেশি আছে, যারা এখানে সেটেল হয়েছে, তারা কিন্তু তাদেরই গভর্নমেন্টকে কন্ট্রোল করে তারা কিন্তু সিন্ডিকেটটা করেছে। মানে বোথ সাইডেই রয়েছে, এটা বোথ সাইডে হয়েছে। এখন এটার জন্য আসলে মানে সরকার যদি শুধু কান্ট্রি স্পেসিফিক যদি ফোকাস করে, তাহলে তার বের করা উচিত মালয়েশিয়ার ক্ষেত্রে যে কেন এই জিনিসটা হলো, এবং এই সিন্ডিকেট যেন যাতে না বের হয়, এই জন্য একটা মানে আপনার তদন্ত কমিশন করা দরকার, যে ভবিষ্যতে কোনো মার্কেট নেই কেন যাতে
সিন্ডিকেট যেন না করতে পারে আপনার। আর আরেকটা জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে, আপনাকে স্ট্রাকচারাল প্রবলেমের জায়গাটা আমি আবার আসতে চাই, সেটা হচ্ছে কি সিন্ডিকেট করার সুযোগ কিন্তু তখনই পায় যখন আপনার সাপ্লাই বেশি খুব থাকে কিন্তু ডিমান্ড যদি খুব কম থাকে। যেমন মনে করেন আমাদের কিন্তু আপনার প্রতি বছর কিন্তু প্রায় 2.5 মিলিয়ন লোক কিন্তু আপনার জব মার্কেটে ঢুকে, সেই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু জব ক্রিয়েট করতে পারি না, কারণ আমাদের সাপ্লাইটা কিন্তু হেভি। কিন্তু আমরা যদি ডিমান্ডটা যদি দেখি, মানে যেটা মনে করেন আপনার বাইরের থেকে যে ডিমান্ডটা সেটা কিন্তু কম, যখনই আপনার দেখবেন যে কন্ট্রাক্ট খুব কম আসতেছে, মানুষ অনেক রেডি, তখনই কিন্তু সিন্ডিকেটের কনসেপ্টটা কিন্তু দাঁড়িয়ে যায়, এটাকে এক্সপেক্ট করে। কাজে আপনাকে কিন্তু লোকাল মার্কেটের এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, আপনাকে একইভাবে বিদেশের প্রতি শ্রমিক পাঠান নির্ভরশীলতা যে ওই জায়গায় কোয়ান্টিটি ওখান থেকে বের হয়ে আসতে হবে, মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। যে কথাগুলো আপনি এর আগের কথাতেই বলেছেন, আমি শামীম চৌধুরী নোমান আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই কথা বলতে চাই যে আপনার কি মনে হয় সিন্ডিকেট ভাঙার জন্য আসলে বাইরের এক ধরনের উদ্যোগ নিতে পারে এবং রিক্রুটিং এজেন্সির যে সংস্থা বাইরা সেখানেও সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারটা আপনারা অদূর ভবিষ্যতে দেখতে চান? ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু আগে যে কথাটি বলেছিলাম যে আমি কিন্তু এখন পর্যন্ত ইলেক্টেড এই মানে এইবার আমাদের বাড়া যে কমিটি আছে তার সেক্রেটারি জেনারেল, এবং আমার এই সিন্ডিকেটের ভাঙবার জন্য সিন্ডিকেট নিয়ে মালয়েশিয়ান অথরিটির কাছে বিভিন্ন চিঠি বাড়ার তরফ থেকে আমি দেবার কারণেই একটি গ্রুপ তখন এই আমাকে ওইখান থেকে সরানোর যে প্রচেষ্টা, এবং সেখান থেকে তাকে বাদ দিয়ে ওইখানে আরেকজনকে বসিয়েছে। সো যেটি আপনি বলেছেন সেটি বাইরে থেকে আমি যখন ছিলাম তখন এটি সাধ্যমতো চেষ্টা করেছি, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ করে মালয়েশিয়ার আপনার কেডিএন মিনিস্টার এবং এইচআর মিনিস্টার সহ ডাইরেক্টর জেনারেল অফিস ইমিগ্রেশনের সবার সাথে আমরা কথা বলেছি, সেখানে চিঠি দিয়েছি বাইরের তরফ থেকে, যেগুলি বাইরেতে রক্ষিত আছে। কিন্তু পরবর্তীতে আমরা এটাকে কমপ্লিটলি করতে পারিনি, বিকজ বাইরাতে যে জিনিসটি হয়েছে যে আমাদেরকে ছড়িয়ে দিয়ে সেখানে আবার আরেকটি গ্রুপ বসে তারা আবার ওই সিন্ডিকেট পেপারে কাজ করে। এখন আসি আমি যে কথাটি, অ্যাকচুয়ালি সিন্ডিকেট কিন্তু কোনো একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমি জিনিসটাকে একটু ভিন্নভাবে নিচ্ছি যদি কিছু মনে না করেন কেউ। ব্যবসায়িকদের যখন আমরা কথা বলি, ব্যবসায়িক মেন্টালিটিতে ব্যবসায়ীরা ব্যবসা করতে চান, ব্যবসায়ীরা অবশ্যই যে ব্যবসা করবেন সে তো চাইবেনই তার ব্যবসাটা বড় হোক। কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় হচ্ছে যে এই যে সিন্ডিকেট বলি যেটি বলি, এটি কিন্তু ব্যবসায়ীরা চাইলেই করতে পারবেন না আনলেস আনটিল ইট ইজ নট এন্ডোর্সড বাই দি বোথ দি গভর্নমেন্ট। এখানে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরটা কিন্তু ফরেন এমপ্লয়মেন্ট কান্ট্রি এবং আমাদের সেন্ডিং কান্ট্রি জড়িত আছে। সো এই দুই জায়গার গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত সেটাকে এন্ডোর্স না করবে ততক্ষণ যেই ব্যবসায়ী যতই প্রতিষ্ঠা করেন না কেন সেটা আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এই জায়গাটা আমি যেটা বলি যে এই আমাদের দেশে মালয়েশিয়া সংক্রান্ত যে কথাটি একটু আগে জালবে যেটি বলছিলেন বা আপনি জানতে চেয়েছেন, ইট ইজ ভেরি পিকুলিয়ার। মালয়েশিয়া উই আর দি 15th সেন্ডিং কান্ট্রি, মানে সোর্স কান্ট্রি বলা হয় যে মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের এই 15টা দেশ থেকে কর্মী নেওয়ার ব্যবস্থা আছে। তার মধ্যে দেখবেন যে ভেরি পিকুলিয়ারলি বাংলাদেশের জন্য একটি ডিফারেন্ট সিস্টেম, আর বাকি রেস্ট অফ দি 14 কান্ট্রির জন্য আলাদা সিস্টেম। আমরা বারে বারে বলছি এই জায়গাটা যদি আমাদের গভর্নমেন্ট থেকে বলা হয় যে মালয়েশিয়া সরকার অন্য দেশ থেকে যেভাবে কর্মী আনায়ন করে এক্স্যাক্টলি আমার দেশ থেকে ওইভাবে কর্মী যাবে, এই কথাটি বললে কিন্তু আর এই সিন্ডিকেটের জন্ম হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গাটা এরা নেপালও চেষ্টা করেছিল, নেপাল গভর্নমেন্ট বলে দিয়েছে যে না আমরা অ্যালাউ করবো না। তো এই এখনো মালয়েশিয়াতে প্রচুর ডিমান্ড বেরোচ্ছে, ইমিডিয়েটলি যদি আমরা প্রায় 50,000 ডিমান্ড বেরিয়েছে। এখন আমরা যেহেতু আমাদের সাথে জেডব্লিউজি মিটিংটি হয়নি, এটি যদি হয় ইমিডিয়েটলি যদি আমাদের বর্তমান মাননীয় আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন উনি যদি এটি উদ্যোগ নেন তাহলে এই ভিসাগুলো নালে আমাদের হাত থেকে চলে যাবে, এটা নেপাল ইন্ডিয়াতে অন্যান্য দেশে। চৌধুরী নোমান, আমরা বিশ্বাস করতে চাই যে অচিরেই সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং পদক্ষেপ নেবেন। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে আবারও। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার আমরা কথা বলছি প্রবাসী বিষয়গুলো নিয়ে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে নতুন সরকারের অধীনে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি কি গত কয়েক বছরের তুলনায় বাড়ার সম্ভাবনা আছে? আমি এই প্রশ্নটা আসিয়া খাতুন আপনাকে করতে চাই যে নতুন সরকার আসলে কিভাবে এই আয়টাকে বাড়াতে পারে। আমরা দেখেছি এর মধ্যে বিশেষ করে প্রবাসীদের মর্যাদার বিষয়গুলো, প্রবাসীদের এয়ারপোর্টে কি ধরনের ট্রিটমেন্ট পাবে সেই বিষয়গুলোতে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখেছি। আর কি ধরনের পদক্ষেপ নিতে পারেন আমাদের সরকার? জি, ধন্যবাদ। আমি একটু প্রথমে বলি যে আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ
আমরা কি বলি, অভিবাসন ব্যয়ের সাথেই কিন্তু রেমিটেন্স যুক্ত, তাই না? রেমিটেন্সটা কি? অভিবাসীরা যে আয়টা করে সেটাই তো তারা পাঠায়। তো এই জায়গা থেকে আমাদের আমরা যদি বলি যে আমাদের এই গভর্নমেন্টকে এখন যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে 2.5% তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে শুনছি এটাও বন্ধ করার কথা বলছে, কিন্তু সেটা খুব ভুল একটি সিদ্ধান্ত হবে। কারণ আপনি দেখেন যে আমরা যদি দেখি যে মানে আপনার ডলার যদি আপনি দেখেন ইরেগুলার যদি কেনা বাঁচায়, সেখানে কিন্তু আজকের যদি রেট দেখেন 123 টাকা, আর আপনি যদি ব্যাংকিং চ্যানেলে দেখেন তাহলে দেখবেন এটা 119 টাকা। তাহলে মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু হচ্ছে না। আমাদের যে যারা বাইরে থাকেন, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা, তারা কিভাবে তাহলে রেগুলার চ্যানেলে রেমিটেন্স পাঠায়? মানে সরকারকে এখানে খুব সুনির্দিষ্ট ভাবে আসলে এগোতে হবে। এবং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদেরকে আমরা বহুদিন থেকে বলছি যে এই যে গ্যাপটা কমানোর জন্য অবশ্যই জরুরিভাবে কাজ করতে হবে এবং পারলে 5% ইনসেনটিভ দিতে হবে, তাহলেই তো তারা ইন্টারেস্টেড হবে। তারপরে আপনি দেখেন যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এটা কি করে আমি জানি না। কারণ হচ্ছে যে কেন প্রবাসী কল্যাণ ব্যাংক রেমিটেন্স আনবে না? প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রুতে আমরা অনেক ব্যাংকই দেখছি যারা রেমিটেন্স নিয়ে আসছে। এই জায়গাটায় প্রবাসী কল্যাণ ব্যাংককে কাজে লাগাতে হবে। এটা একটা বড় আলোচনা আপু, আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে হয়তো আরো একদিন কথা বলবো, আমাদের সময় স্বল্পতা আছে। আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই। আমাদের সাথে কামরুল ভাই যুক্ত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। কামরুল ভাই, আপনার কাছে জানতে চাই যে এই সরকারের কাছে একজন প্রবাসী হিসেবে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ। আজকে এখানে যারা আলোচনা আছেন, আমাদের সময় কম, খুব সংক্ষেপে আপনার প্রত্যাশাটা যদি বলেন। আসলে এখানে যে বিষয়টা আমরা করতেছি, যে একটু আগে যে জেসিয়া ম্যাডাম যে কথাটা বলতেছেন, এই যে পাবলিকলি এখানে যারা কনসালটেটিভ বা আমাদের যে প্রতিনিধিগণ আছেন, এই যে প্রবাসীদেরকে যে উদ্বুদ্ধ করার জন্য যে একটা প্রচেষ্টা এখানে সামাজিকভাবে, এখানে যে প্রত্যেকটা সেক্টরে গিয়ে এনাদেরকে বোঝানো যে প্রবাসীদের যে এই যে আমরা যে ফরেন রেমিটেন্স যেটা পাঠাচ্ছি, এই বিষয়টা বৈধ চ্যানেলে পাঠানোর জন্য তাদেরকে ইয়েটা করা। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু শামীম চৌধুরী নোমান আপনার কাছে আসতে চাই। নোমান ভাই, আপনার কাছে প্রশ্ন যে একজন বাইরে প্রতিনিধি হিসেবে, একজন এই সেক্টরে দীর্ঘ সময় কাজ করার মানুষ হিসেবে, আপনি কিভাবে আপনার সহযোগী সহকর্মী যারা রয়েছেন তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে চান একটি সুন্দর বাংলাদেশ করতে? ধন্যবাদ আপনাকে। এখানে যেটি হলো যে আমাকে আত্মসমালোচনায় যেতে হবে, এবং আমরা যারা এই সেক্টরে কাজ করি আমাদেরও দায়িত্ব রয়ে গেছে। আমাদের সিস্টেমের প্রবলেম আছে, ট্রেডিং এর ঘাটতি রয়ে গেছে, আমাদের এমপ্লয়মেন্ট কান্ট্রিতে আমাদের প্রবলেম আছে, আমরা ভিসা প্রক্রিয়া যেভাবে ডিমান্ড সংগ্রহ করি সেখানে আমাদের কিছু ত্রুটি আছে। আমাদেরকে যেটি করতে হবে, আমরা যাদেরকে ডিল করি তারা মানুষ, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং তাদেরকে সেই সম্মান দিয়ে আমাদের সেই কাজটি করতে হবে। এবং সেখানে কিভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, স্বল্প ব্যয় তাদেরকে পাঠাতে পারি, দক্ষ করে পাঠাতে পারি, এবং তাদের কর্মস্থলে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে যাতে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং আমাদের সতীর্থ যারা আছেন, আমাদের কলিগ যারা আছেন, বিনয়ের সাথেই বলবো বাইরের সকলের পক্ষ থেকে যে আমরা এটি মানব সেবার মধ্যে একটি আছে, এটি আমাদের বিজনেস, কিন্তু এটির সাথে সাথে মানব সেবামূলক একটি কাজ, এটি মাথায় রেখে আমরা সেটা মাথায় রেখে যেন আমরা সামনের দিকে কাজ করি, এবং আমরা যদি সাকসেসফুল এটি কাজ করতে পারি, সরকারের সম্পূর্ণ সহযোগিতা পাই, এবং যারা আজকে উপস্থিত আছেন এখানে সামনে সবাই এই সেক্টরে অনেক কন্ট্রিবিউট করেছেন, এবং সবাই আপনার মিডিয়া হইতে আরম্ভ করে আমাদের সিভিল সোসাইটি, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, সমালোচনা থাকবেই, আমাদের ভুল প্রান্তে ধরিয়ে দেওয়াটাই কাজ। আমরা যেহেতু সেক্টরে কাজ করি, আমরা মেইন লিডার এখানে আমাদের, এবং যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স ভাইরা আছেন, সুতরাং আমরা মনে করব যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, একটা প্ল্যাটফর্মে কাজ করি, আমার দৃঢ় বিশ্বাস এখানে একটা বৈপ্লবিক সমন্বিত, সুষ্ঠু এবং মানে সুন্দর উদ্যোগগুলো নিতে হবে আপনাদের তরফ থেকেও, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। ধন্যবাদ আপনাকেও। শরীফ আল নোমান, আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের কাছে একজন প্রবাসী হিসেবে আপনার প্রত্যাশা কি? খুব সংক্ষেপে বলবেন।
কে আমাকে বলছেন? জি, শরীফ আল মুমিন, সরি আপনি নামটা জি মোহাম্মদ বলছেন। জি জি সরি মোমেন্ট, জি বলুন। শরীফ আল দুঃখিত আমি। জি, প্রত্যাশা অনেকগুলো, প্রত্যাশা আমাদের প্রবাসীদের অনেকগুলো সংস্কার আমরা চাই, যেগুলোর ভিতরে যেমন এয়ারপোর্টের কথা বললেন যে সে ভালো হয়েছে যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং এগুলো যেন কার্যকরিতা হয়। প্রবাসীদের নিরাপত্তাটা একটু বেশি আনসিকিউর, কারণ অনেক প্রবাসী গিয়ে নিজেরা আনসিকিউর ফিল করেন, ওখানে ইনভেস্ট করতে চান, জমি বা ব্যবসা বাণিজ্য করতে চান, কিন্তু এদের আনসিকিউর, মানে যে কাদের সাথে করবে সব প্রতারণার শিকার হয়, যার দেখিতে ওরা ওদের ইয়াটা হারায়, যে মানে তাদের যে ইনভেস্টমেন্ট যে ইচ্ছা থাকে সেটা তারা করতে পারে না। তারপরে সরকারের মাঝে যেটা আমি সবচেয়ে বেশি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করবো, সেটা হচ্ছে যে একটা বিদেশি প্রবাসী একজন প্রতিনিধি সরকারের কাছে মানে সরকারের কাছে সরকারের মানে মাঝে সরকারের বডির মধ্যে আপনি প্রবাসীদেরকে অন্তর্ভুক্ত করার দাবি করছেন। রাইট, কারণ ওতে করে হবে কি যে প্রবাসীদের সমস্যাগুলো একজন প্রবাসী বুঝে, যিনি বিদেশে থাকেন, যিনি বিদেশে থাকেন, যিনি এখানে কাজ করছেন, ওনার সমস্যাগুলো উনি বুঝবেন, এবং উনি যদি সরকারের বডিতে থাকেন তাহলে প্রবাসীদের দাবি দাবাগুলো ওনার মাধ্যমে উপস্থাপন করা যাবে, কারণ উনি জিনিসগুলো বুঝেন। এখন আমরা সরকারকে দাবি জানাইতে পারি যে দরকার হলে জি জি, আমরা বুঝতে পেরেছি সময়ের স্বল্পতা আছে। ধন্যবাদ আপনাকেও। আমি আসতে চাই, হ্যাঁ যে আমরা অন্য অনুষ্ঠানে হয়তো কথা বলবো আবারও। মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, আপনার কাছে আসতে চাই যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন, যে রেমিটেন্স বাড়ানোতে নজর দেওয়ার পাশাপাশি আসলে প্রবাসী অভিবাসনে যারা রয়েছেন অভিবাসীদেরকে মর্যাদা বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ, এই বিষয়টা আসলে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত আমাদের? আসলে প্রবাসীদের চাহিদাটা কিন্তু খুবই কম। হ্যাঁ, আমাদের কিন্তু খুব দ্রুত আমি বলে ফেলি, আমরা সব প্রবাসীদের কিন্তু এখন ক্যাটাগরাইজ করতে হবে, যেমন মিডল ইস্টে এক ধরনের প্রবাসী, সাউথ ইস্ট এশিয়াতে এক ধরনের, আবার ইউরোপের কান্ট্রিতে এক রকমের, তাই না? কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের প্রবাসীদের জন্য যেসব ফ্যাসিলিটিস দেওয়া আছে, প্লট ফ্ল্যাট যেগুলো দেওয়া আছে, এটা মূলত হচ্ছে আপনার ইউরোপ আমেরিকা বেস যারা প্রবাসী তাদের জন্য। কিন্তু আমরা কিন্তু ভাবছি না যে যারা স্বল্প বেতনে চাকরি করছেন তাদের কোনো ইনসেন্টিভ আমরা ভাবছি না, যে প্লট বলেন, ফ্ল্যাট দেওয়া বলেন, অথবা তাদেরকে যথাযথ মর্যাদা এবং তাদের পরিবারদের যে মর্যাদা, একটা হতে পারে যে তাদের মেইন কমপ্লেইনগুলো কি, তারা দূতাবাসের সার্ভিস পাচ্ছেন না, দ্বিতীয় হচ্ছে এয়ারপোর্টে তারা মর্যাদা পাচ্ছেন না, তারা ট্রান্সপোর্ট পাচ্ছে না বাড়িতে পৌঁছানোর জন্য। এই কয়েকটা জিনিস যদি আমার রাষ্ট্র যদি দেখাতে পারে যে দেখো আমরা তোমার জন্য কিছু করছি, আমার সীমাবদ্ধতা আছে, করার চেষ্টা করছি, এইটা যদি দেখাতে পারে, এটাই কিন্তু প্রবাসীরা কিন্তু খুব খুশি হয়। তাইলে কিন্তু তাদের রেমিটেন্স পাঠানো শুরু করবে। অবশ্যই টাকার একটা ব্যাপার আছে, রেটে, যেটা বলেছে, কিন্তু আমাদের এখন টেকনোলজিকে ইউজ করতে হবে। যেমন আমাদের যদি আমাদের মোবাইল কোম্পানি যেটা আছে, টেলিনর বলেন, অথবা আমাদের দেশে যে টেলিটক, তারা কিন্তু আপনার যেই দেশে মাইগ্রেন্ট থাকে তাদের যদি কোম্পানির সাথে যদি এগ্রিমেন্ট করতে পারে, তাহলে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কাররা কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার টাকা পাঠাতে পারে। শুধু যে রেট বাড়াই দিলে যে তারা টাকা পাঠাবে তা না, তারা এনশিওর হতে চায় যে আমার টাকাটা আমি এখন দিলাম, আমার পরিবার এখন পেলো কিনা, ওই এসুরেন্সটা চাই। এরকম যদি আমি ফ্যাসিলিটিস গুলো দিতে পারি তাহলে কিন্তু আমি রেমিটেন্স বাড়াতে পারবো। তাদের চাহিদা কিন্তু খুবই কম। জি, সেই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করাটা খুব জরুরি এবং আন্তরিকভাবে অ্যাড্রেস করাটা জরুরি, কথা নয়। নিশ্চয়ই সেই বিষয়গুলো বর্তমান সরকার বিবেচনায় নিয়ে আসবেন এবং প্রবাসীরা তাদের যে অবদান সেটা আরও বাড়িয়ে দেবেন এই বাংলাদেশের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে একযোগে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেখা হবে, আবারও কথা হবে নিশ্চয়ই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।